সকলকে ডাটাবেজ ক্লাসে স্বাগতম। আসলে এর আগেও ক্লাসগুলো কমপ্লিট করে আপনাদেরকে সাজেশনে দিয়ে দেওয়া হয়ে গিয়েছিল সিলেবাস অনুযায়ী। না, তো আজকে আপনাদের রিভিশন ক্লাসের জন্য আর কি ক্লাসটা নিতেছি। আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন ক্লাসে। আমি আমার এই সাজেশনই দিয়ে দিয়েছি আপনাদের ফার্স্ট চ্যাপ্টারের জন্য, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য। আচ্ছা, প্রথমে একটু বলে আপনাদের, যেহেতু এপ্রিলের দিকেই পরীক্ষাটা হবে অ্যাডভান্স কোর্সের, তো সেক্ষেত্রে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর ডিজিটাল ইলেকট্রনিক্স এই দুইটা আমি নিয়েছিলাম। এই দুইটা সাবজেক্ট হবে হচ্ছে 60 মার্কের পরীক্ষা হবে, অর্থাৎ এই দুইটা হচ্ছে 3 ক্রেডিটের সাবজেক্ট। তো আমি আপনাদেরকে যে সিলেবাস অনুযায়ী মানে সাজেশনটা দিয়েছি, এই সাজেশনে ব্রড কোশ্চেন সীমিত রেখেছি, আর অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত একটু বেশি রেখেছি, কারণ আমরা সহজেই অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্তটা পড়তে পারি। রচনামূলক আমাদের সবার কাছে একটু কঠিন লাগে। তো সে মুখস্থ করার জন্য বা বোঝার জন্য বা সময় লাগে আর কি। তো যেহেতু আপনারা সবাই কম বেশি বিভিন্ন কর্মসংস্থানে আছেন, জব করেন, তো সেক্ষেত্রে আমার মনে হয় যেহেতু 60 মার্কের পরীক্ষা, তো পরীক্ষাতে কিন্তু পাশ করা যে ব্যাপারটা সহজ, খুবই যে সহজ ব্যাপার বা এরকম কিছু না। তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস ফলো করতে পারি যে আমরা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত গুলো একটু বেশি করে ফলো করব। আর রচনামূলক আমি সব চ্যাপ্টার থেকে একটা করে দুইটা করে দিয়েছি, যাতে দেখেই কারোর বড় মনে না হয় যে এত বড় সাজেশন, এত বড় আমরা কিভাবে শেষ করব পরীক্ষার আগে। সেজন্য ছোট করে দিয়েছি, একটা করে দুইটা করে রেখেছি, এই একটা দুইটা ফলো করলেই হবে। তবে হ্যাঁ, অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত গুলো আপনাদেরকে মাস্ট সব কয়টা পড়তে হবে। আমি এখানে বেশিরভাগ ইম্পর্টেন্ট যেগুলো আছে, যে কোশ্চেন গুলা, সেইগুলো রেখেছি। আপনাদের যে মানে সাজেশন দিয়ে দিয়েছে এর আগে দুইটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের, তো সেগুলো কি করবেন আপনারা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত মাস্ট পড়বেন, আর রচনামূলক গুলোও পড়বেন। তবে হ্যাঁ, আমি আহ, এইখানে যে আপনার সাজেশনে যে দুইটা সাবজেক্টের সাজেশনে যে রচনামূলক গুলো দিয়েছি, এগুলো তো অবশ্যই দেখবেন। আরো ভালো হয় যদি বই থেকে আরো এক্সট্রা আপনার একটা দুইটা রচনামূলক দেখেন একটু, তাহলে আরো ভালো হয়। আর যারা একেবারেই চাচ্ছেন না যে আমরা রচনামূলক বইয়ের থেকে ফলো করব না একেবারেই, তাহলে কিন্তু এই শীটে যে কয়টা রচনামূলক থাকবে সেই কয়টা অবশ্যই পড়তে হবে। আর অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত তো বই ফলো করতে হবে, বই দেখতে হবে, শুধুই যে এখানে যে কয়টা দেওয়া এই কয়টা পড়লে কিন্তু হবে না। রচনামূলকের ক্ষেত্রে তো তখন আপনি একটু শীটগুলো ফলো করতে পারেন বেশিরভাগ। আচ্ছা, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে চ্যাপ্টারটা, প্রথম চ্যাপ্টারটা আজকে এখানে নিয়ে আসছি। দেখেন, আমি প্রথমেই বুঝাইছিলাম যে ডাটা কি। ডাটা হচ্ছে কোনো কিছুর মান, কিন্তু ঠিক আছে, নাম, কোনো কিছুর নাম মান হচ্ছে ডাটা। তো এখানে অনেক বড় করে দেওয়া আছে, ডাটা ওই সমস্ত উপাদান উপকরণ যাদেরকে প্রক্রিয়া করলে ইনফরমেশন বা তথ্য পাওয়া যায়। অর্থাৎ যে বস্তুকে মানে কি বলে খুঁটা, মানে করলে উপাদানকে, যে সমস্ত উপাদানকে প্রক্রিয়াকরণ অর্থাৎ প্রসেস যদি করি, তাহলে আমি সেখান থেকে আরো কিছু ইনফরমেশন পাবো, সেই তথ্যটা থেকে ইনফরমেশন পাবো অনেকগুলো। ভ্যালু বা মান থেকে আমি অনেক ইনফরমেশন পাবো, সেটাই হচ্ছে ডাটা। ডাটা হচ্ছে কয় প্রকার দেখেন, ডাটা প্রধানত হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে নিউমেরিক্যাল ডাটা, আর হচ্ছে টেক্সচুয়াল ডাটা, আর হচ্ছে গ্রাফিক্যাল ডাটা, ঠিক আছে। এছাড়াও লিখিত প্রকারে ডাটাবেজে ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের, লজিক্যাল হয়, কারেন্সি হয়, তারিখ ও সময়, তারপরে হচ্ছে মোমো টাইপ, মেটা টাইপ হবে, হ্যাঁ এটা। আচ্ছা, কম্পিউটার দেখেন রেকর্ড কি, তারপরে একটা কোশ্চেন আছে আমাদের, রেকর্ড কি। রেকর্ড কি, আমরা রেকর্ড বলতে কি বোঝায়? রেকর্ড ডাটাবেস এর সম্পর্কযুক্ত অনেকগুলো ফাইলকে একত্রে রেকর্ড বলে। ডাটা কি, ডাটা হচ্ছে কোনো কিছুর নাম মান তথ্য উপাত্তকে প্রক্রিয়া করলে ইনফরমেশন পাওয়া যায়, সেটা হচ্ছে ডাটা। আর রেকর্ড হচ্ছে অনেকগুলো ডাটাবেজের ফাইল, অর্থাৎ অনেকগুলো ডাটার যে অনেকগুলো ফাইল থাকে না, এই সকল ফাইলকে একটা কি বলা হয়, রেকর্ড বলে। অর্থাৎ এক অনেকগুলো ডাটা থাকবে এবং ডাটাগুলো স্টোর থাকবে
ফাইলের ভিতরে সেই ফাইলটাকে কি বলবো, ফাইলগুলোকে একত্রে বলা হবে রেকর্ড। ডাটা ডাটা অ্যাবস্ট্রাকশন কি সেটা একটু দেখেন। দক্ষতার সাথে ডাটাবেস হতে ডাটা উদ্ধার করা বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম একটা বড় উদ্দেশ্য। ঠিক আছে। আচ্ছা, ডাটাবেজে কিন্তু ডাটার বিভিন্ন ধরনের জটিলতা থাকে। সেই জটিলতা থেকে ডাটাকে খুব ইজিলি, আমরা যে ডাটাবেস থেকে একটা ডাটা টেবিল থেকে, একটা ডাটা টেবিলে অনেকগুলো ডাটা থাকে না, এখন আমরা কি করি, সেই ডাটাগুলো খুঁজে বের করারও কিন্তু একটা কৌশল থাকে। ঠিক আছে, সেটা হচ্ছে ডাটা অ্যাবস্ট্রাকশন। অর্থাৎ একটা ডাটা টেবিল থেকে অনেক বড় একটা ডাটা টেবিল থেকে অনেকগুলো ডাটার ভিতর থেকে একটা নির্দিষ্ট ডাটাকে খুঁজে বের করা বা উদ্ধার করা হচ্ছে যে প্রসেসটা, সেটাই হচ্ছে ডাটা অ্যাবস্ট্রাকশন। তারপরে কি আছে, ডাটাবেজ স্কিমা বলতে কি বোঝায়? ডাটাবেজের সামগ্রিক সম্পূর্ণ ডিজাইনকে ডাটাবেজ স্কিমা বলে। অর্থাৎ একটা ডাটাবেজের একটা ডিজাইন থাকে না, প্রত্যেকটা কাজের কিন্তু একটা ডিজাইন স্ট্রাকচার থাকে, তাই না? যে আমরা যে কোনো একটা কাজ করি সেই কাজের কিন্তু একটা ডিজাইন থাকে। আমরা এক্সাম্পল স্বরূপ যদি বলতে পারি, তাহলে দেখেন একটা বাড়ি তৈরি করার আগে কিন্তু একটা বাড়ির কি স্ট্রাকচার রেডি করতে হয়, এটা করে না একজন ইঞ্জিনিয়ার? একজন ইঞ্জিনিয়ারের কাজ কি হয়, আগে স্ট্রাকচার রেডি করবে, দেন সেই প্ল্যান মোতাবেক সে বাড়িটা আস্তে আস্তে তৈরি করবে তার প্ল্যান এবং ডিজাইন অনুযায়ী। সেটাই হচ্ছে ডাটাবেজ স্কিমা। অর্থাৎ ডাটাবেজের সামগ্রিক বা সম্পূর্ণ ডিজাইনকেই ডাটাবেজ স্কিমা বলে। আবার ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের স্কিমা ডিজাইন করে থাকে, অর্থাৎ জরুরি প্রয়োজন ছাড়া ডাটাবেজ স্কিমা পরিবর্তন করা যায় না। ঠিক আছে। অর্থাৎ এই যে ডাটাবেজের স্ট্রাকচার, অর্থাৎ ডাটাবেজ স্কিমা যেটা আছে, এটা কিন্তু প্রয়োজন ছাড়া পরিবর্তন করা যায় না এটা। তারপরে ডাটাবেজ স্কিমার আবার প্রকারভেদ আছে, যেমন ডাটাবেজের প্রকারভেদ আছে তেমন একটা ডাটাবেজের স্কিমারও প্রকারভেদ আছে। দেখি আমরা স্তরগুলো, লেভেলগুলো দেখি। তিন ভাগ, ডাটাবেজ স্কিমাকে তিন ভাগে বিভক্ত করা যায়। এই যে লোয়েস্ট লেভেল ফিজিক্যাল স্কিমা, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল লজিক্যাল স্কিমা, হাইয়েস্ট লেভেল সাব স্কিমা। ঠিক আছে, এই তিনটা লেভেলে ডাটাবেস স্কিমাকেও তিনটা ভাগে ভাগ করা যায়। এই তিনটা লেভেলে থাকে, অর্থাৎ একটা লো লেভেলে থাকে, একটা ইন্টারমিডিয়েট লেভেলে থাকে ডাটাবেস স্কিমাটা, আর একটা হাইয়েস্ট লেভেলে থাকে। এই তিনটা লেভেলে একটা ডাটাবেস স্কিমা থাকে। সিস্টেম প্রোগ্রামের কাজটা কি? সিস্টেম প্রোগ্রামের কাজ হলো কম্পিউটার হার্ডওয়্যার ও ইউজারের মধ্যে সমন্বয় সাধন করে থাকে। সিস্টেম প্রোগ্রামের কাজ কি? আসলে আপনি যে একজন ইউজার, এখন আপনি কম্পিউটারের সাথে আপনি কি কাজ করতে চাচ্ছেন, নিশ্চয়ই আপনি যে কাজটা করতে চাচ্ছেন আপনি সেই অনুযায়ী কিন্তু আপনার কম্পিউটারকে ইনপুট দিবেন, তাই না? আর কম্পিউটার সেই অনুযায়ী আপনার ইনপুট অনুযায়ী একটা আউটপুট আপনাকে দিবে। আপনি যেটা চাচ্ছেন ঠিক সেটাই আউটপুট আপনাকে দিবে। সেজন্য কি হবে, আপনাকে অবশ্যই কম্পিউটারকে ইনপুট দিতে হবে, এবং আপনার এই ইনপুট দেওয়া কম্পিউটার এটাকে বুঝতে পারা এবং সেই অনুযায়ী আউটপুট দেওয়াটাই হচ্ছে সিস্টেম প্রোগ্রামের মূলত কাজ। কনভেনশনাল ফাইল সিস্টেম বলতে কি বোঝায়? যদি কোনো ফাইল প্রসেসিং এ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার না করে প্রচলিত অন্য অন্য সিস্টেম ব্যবহার করা হয়, যদি অর্থাৎ কনভেনশনাল ফাইল সিস্টেমটা হচ্ছে যদি আপনি ফাইল প্রসেসিং এ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার না করে আমরা যদি অন্য যে সিস্টেমগুলো থাকে সেগুলো যদি ব্যবহার করি, সেটাই হচ্ছে কনভেনশনাল ফাইল সিস্টেম। অর্থাৎ আমরা আহ, একটা ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা ব্যবহার করব না, আর যে আদার্স যে সিস্টেমগুলো আছে সেটা ব্যবহার করে যদি ব্যবহার ফাইলের সিস্টেম ব্যবহার করা হয়, অন্য অন্য ফাইলের সিস্টেমে ব্যবহৃত হয়, তাহলে হচ্ছে সেটা কনভেনশনাল ফাইল সিস্টেম। আচ্ছা, এখানে একটা দেওয়া আছে ডাটাবেস ও ডাটাবে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মূল পার্থক্য কি। এখানে একটু মিস্টেক গেছে এটা। সাব স্কিমা বলতে কি বোঝায়? আমরা তো ওই সময় ডাটাবেজ স্কিমার ভিতরে তিনটা পেয়েছিলাম, তাই না? সেখানে কিন্তু একটা সাব স্কিমা ছিল। সাব স্কিমাটা কি তাহলে? ডাটাবেজ সাব স্কিমা হচ্ছে ডাটাবেজের মূল স্কিমার একটি অংশ বা লেভেল। আমরা তো সব সময় বুঝি, তাই না, যে একটা মেনু বারের ভিতরে অনেকগুলো সাব মেনুও থাকে, তাই না?
অর্থাৎ একটা মেনুর ভিতর আরো অনেকগুলো মেনু থাকতে পারে, ঠিক সেরকম সাব স্কিমাটা কিন্তু একটা ডাটাবেস, বড় ডাটাবেস স্কিমার ভিতরে মূল স্কিমার একটি অংশ বা লেবেলই হচ্ছে সাব স্কিমা। এটি মূলত ডাটাবেজের ভিউ নির্দেশনা করে, ঠিক আছে? কি করে? ভিউ নির্দেশনা করে। দেখেন এখানে বিভিন্ন প্রকার ডাটা টাইপের নাম লেখা আছে, যে ডাটা টাইপ গুলো কি কি ডাটা টাইপ ব্যবহার করা হয়, অথবা ডাটাবেজে কি কি ডাটা টাইপ ব্যবহার করা হয়। সেমি কোশ্চেন অনেক সময় আপনাদের হয় কি, যে আপনারা খেয়াল করেন না হয়তোবা, যে এখানে কোশ্চেনে আসছে ডাটাবেজে কি কি ডাটা টাইপ ব্যবহার করা হয়, ঠিক আছে? এরকম আসতে পারে যে ডাটাবেসে কি কি ডাটা টাইপ ব্যবহৃত হয়, কিন্তু আপনি খেয়াল করে গেছেন বা আপনি পড়ে গেছেন বই থেকে বিভিন্ন প্রকার ডাটা টাইপের নাম লেখো। এই দুইটা কিন্তু একই জিনিস, একই কথা বলেছে, আপনাকে কিন্তু এটা বুঝতে হবে। অনেকে দেখবেন যে আমরা কোশ্চেন পেলে দেখে বুঝতে পারি না, যে আমি পড়ে আসছি এটা কিন্তু আসছে এইটা কেন। আমরা বুঝতেই পারি না যে আমরা যেটা পড়ে আসছি সেটার অ্যান্সারও হচ্ছে এটা সেম হবে, ঠিক আছে? তো এইখানে কথা হচ্ছে, আপনারা অনেক সময় দেখবেন যে কোশ্চেনে থাকতে পারে ডাটাবেজে কি কি ডাটা টাইপ ব্যবহার করা হয়, কিন্তু আপনি পড়ে গেছেন বিভিন্ন প্রকার ডাটা টাইপের নাম লেখো, কিন্তু উত্তর কিন্তু, অ্যান্সার কিন্তু সেম হবে। এটা আপনাকে বুঝতে হবে। আমাদের কোশ্চেনে দেখা যায় অথবা, অথবা বা, অনেকগুলো দিয়ে তিনটা চারটা কোশ্চেন থাকে। এই কোশ্চেনগুলো আপনাকে বুঝতে হবে। দেখে আপনি প্রথমেই একটা কোশ্চেন দেখলেন যে বিভিন্ন ডাটাবেজে কি কি ডাটা টাইপ ব্যবহার করা হয়, এটা দেখে আপনি বুঝতেছেন যে আমার তো সেই কোশ্চেনটা পড়ে নাই, তাহলে আমি কিভাবে লিখবো। বাট আপনি একটু খেয়াল করে দেখবেন বিভিন্ন প্রকার ডাটা টাইপের নাম ওখানেও যে কথাটা বলা হয়েছে, আর আপনি বাসা থেকেও যেটা পড়ে গিয়েছেন, অ্যান্সার কিন্তু সেম হবে। তাহলে এখানে দেখেন ডাটাবেজে ব্যবহৃত প্রধান ডাটা টাইপ গুলো কি কি: নিউমেরিক্যাল ডাটা টাইপ, ক্যারেক্টার, স্ট্রিং আছে, তারপর হচ্ছে ডেটা টাইপ আছে, বাইনারি আছে। এগুলো একটু খেয়াল করে দেখবেন। আর আমি যে শিটগুলো তৈরি করে দিয়েছি, এইগুলো একটু ইয়ে করবেন, শুধু রচনামূলকের ক্ষেত্রে এটা ফলো করবেন, কিন্তু অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আপনাকে বই ফলো করতে হবে। কারণ অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সবগুলো এখানে ওইভাবে আসলে তুলে ধরা মানে সম্ভব না, যেহেতু আপনাদের কাছে বই আছে। এখানে শুধু ইম্পর্টেন্ট গুলোই দেওয়া আছে। আচ্ছা, ডাটাবেস ফিল্ড কি? অ্যাডভান্স সার্টিফিকেট ইন ডাটাবেস ফিল্ডটা কি সেটা একটু দেখেন। অ্যাডভান্স সার্টিফিকেট ইন কম্পিউটার টেকনোলজি, এই যে আর কি, কিছু সংখ্যক তথ্য বা রেকর্ডকে যদি একটি ইউনিট হিসেবে বিবেচনা করা হতো, তবে তাকে অ্যাড্রেস, বিষয় বা বিভিন্ন সোর্স, প্ল্যাটফর্ম এবং বিভিন্ন ফরম্যাটে ডাটা জমা হয়। ডাটাবেস ফিল্ড কি? অর্থাৎ একটা ডাটাবেসের সোর্স, প্ল্যাটফর্ম, বিভিন্ন ফরম্যাটে ডাটা জমা হয়ে থাকে। আচ্ছা, কনকারেন্সি কন্ট্রোল কি বা কাকে বলে? কোনো ডাটাবেজে একই ডাটায় একাধিক ট্রানজেকশন নির্বাহ হওয়ার কারণে একটির সাথে অপরটির যেন কোনো পরীক্ষা হয়, সে ব্যবস্থা নিয়ন্ত্রণ করাকে কনকারেন্সি কন্ট্রোল বলে। সংক্ষিপ্ত কোশ্চেন দেওয়া আছে এখানে কয়েকটা, যেমন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্দেশ্য সমূহ, এগুলি। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা অনেক সময় দেখি যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা অসুবিধা আছে। তো আমরা এগুলো কি করি, সরি, আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট, এমন কোশ্চেন আসতে পারে আমাদের ডাটাবেস, যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবহার লিখো। এখন আপনি কি করবেন? আপনি তখন সুবিধা লিখে আসবেন, এটা কিন্তু কখনোই করা যাবে না। ব্যবহার এক জিনিস আর সুবিধা আর এক জিনিস, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটা দুইটা কিন্তু আলাদা কোশ্চেন। আপনারা বেশিরভাগ সময়, আমরা এটাই করি যে আমাকে লিখতে বলেছে যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবহারগুলি, আমরা লিখে আসি সুবিধাগুলি, সেম মনে করি, কিন্তু এই দুইটা জিনিস কখনোই সেম জিনিস না, এই দুইটা কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, এখানে একটা কথা আছে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্দেশ্য সমূহ যদি আমরা পড়ি, তাহলে যদি আমাদের কোশ্চেনে আসে যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবহারগুলো লেখো, আমরা কিন্তু এখান থেকে কম্বিনেশন করে লিখতে পারি, ঠিক আছে? তো আমরা অবশ্যই, যদি কোশ্চেন দুইটা থাকে, সুবিধা এবং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমগুলোর উদ্দেশ্য সমূহ, আমরা কখনোই একটা পড়বো না।
সুবিধাটা করব না। আমরা মাস্ট দুইটা করব, কারণ দুইটা কোশ্চেন কিন্তু আলাদা, দুইটা কোশ্চেনের উত্তরও কিন্তু আলাদা। তো আমাদেরকে ডাটাবেস ম্যানেজমেন্ট, এখানে কোশ্চেনটা দেওয়া নাই, আমি জাস্ট আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্দেশ্যও পড়তে হবে, আবার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধাও পড়তে হবে। সেক্ষেত্রে কি হয়, যদি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবহার আসে, সেক্ষেত্রে আপনি উদ্দেশ্যটাকে ব্যবহারের সাথে কম্বিনেশন করে লিখতে পারবেন। কিন্তু অবশ্যই এই দুইটা জিনিস একসাথে করে ফেলবেন না। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্দেশ্য সমূহ এবং হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা সমূহ, এইগুলো কিন্তু একসাথে করবেন না। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবহার, এই যে দেখেন, দেখছেন আমি একটু আগেই বলেছি, ওইখানে ছিল উদ্দেশ্য, এখানে ব্যবহার। ঠিক আছে, এইগুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। একই কোশ্চেন দেখে একটার অ্যান্সার করে আসলে হবে না, জাস্ট একটু বুঝতে হবে যে আমাকে কি বলেছে। সুবিধা আমি কখনো উদ্দেশ্যর ভিতরে দিতে পারবো না, বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা আমি কখনো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবহারের ভিতরে দিতে পারবো না। দেখেন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবহারগুলো আসলে কি কি। আমরা উপরেরটা একটু দেখি। কম্পিউটার সিস্টেমের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবহার সর্বাধিক। মানব জীবনে এমন কোনো ক্ষেত্র নাই যেখানে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার হয় না। ঠিক আছে, আমাদেরকে প্রত্যেকটা কাজে আপনি দেখেন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ছাড়া আমরা চলতে পারি না। বিশেষ করে আমাদের ডেটা রিলেটেড যে সমস্ত কাজগুলো থাকে আমাদের, হ্যাঁ, এগুলা কিন্তু আমরা কখনোই সম্ভব না ডিবিএমএস ছাড়া। আচ্ছা, সেক্ষেত্রে দেখেন নিম্নের প্রধান ব্যবহার, নিম্নে ও প্রধান প্রধান ব্যবহারিক ক্ষেত্রগুলো দেওয়া হয়েছে অর্থ সংক্রান্ত। ঠিক আছে, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আপনি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করবেন না, ব্যবহার করবেন কিন্তু। কারণ আপনি সংক্রান্ত কাজে দেখেন, ফিনান্সিয়াল কাজে আপনি একটা ডকুমেন্টালি আপনাকে রাখতে হবে। ঠিক আছে, আপনি যে একটা অ্যানালগ সিস্টেমে রাখছেন, যে কোনো ওয়েতে কিন্তু আপনার অ্যানালগ সিস্টেমে এটা, অর্থাৎ আপনার লিখিত যে ব্যাপারটা, আপনি একটা ফিনান্সিয়াল, আপনি একটা অ্যাকাউন্ট বা হিসাব আপনি নিজের হাতে ডকুমেন্টালি করলেন, কিন্তু ওটা কোনো একটা ওয়েতে হারিয়ে গেল, তখন আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে, আর আমাদের এখন যে যুগটা আসছে, এই যুগে আমরা কি করি, আমরা এই টাইপের কাজ, বিশেষ করে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট টাইপের কাজগুলো আমরা কিন্তু সব সময় আমরা ডিজিটাল সিস্টেম দেখি, অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ব্যবহার আমরা করি। ঠিক আছে, মানে ডেটা টেবিলে স্টোর করে রাখি এবং সেটা খুব সুরক্ষিত রাখি, আহ, রাখার চেষ্টা করি বা লক দিয়ে রাখি। যেখানে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি করে, তার ইউজারের পাসওয়ার্ড ছাড়া লগ ইন করতে দেয় না, বা সেটা অ্যাক্সেস করতে দেয় না সেই ডেটাগুলোতে। ঠিক আছে, পেরোল আছে, তারপরে আছে জেনারেল লেজার, তারপরে আছে ইনভেন্টরি কন্ট্রোল, ইনভেন্টরি, তারপরে আছে ম্যাটেরিয়ালস রিকোয়ারমেন্ট প্ল্যানিং, মালামালের চাহিদা পরিকল্পনা, তারপরে আছে এই যে প্রসেস অর্ডার সিস্টেম, তারপরে সেল অর্ডার সিস্টেম। এগুলো কিন্তু ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমেই করতে হয়, তাই না? বিজনেস রিলেটেড, তারপর হচ্ছে রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, মেডিকেল ডাটা সিস্টেম, প্রোডাকশন প্ল্যানিং, তারপর হচ্ছে সেলস প্রসপেক্ট প্ল্যানিং, তারপর হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। এই জিনিসগুলা কিন্তু ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ছাড়া কখনোই সম্ভব না। আপনারা নর্মালি ভাবেন যে এগুলো আপনি, বিশেষ করে দেখেন এই যে ফিনান্সিয়াল ক্ষেত্রে, সেলের ক্ষেত্রে, প্রোডাকশন প্ল্যানিং এর ক্ষেত্রে, এগুলা কিন্তু আপনার অবশ্যই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রয়োজন। তারপরে দেখেন কনভেনশনাল ফাইল প্রসেসিং সিস্টেমের অসুবিধাগুলো। প্রত্যেকটা জিনিসের, আমি আগেও বলেছি, প্রত্যেকটা জিনিসের যেমন একটা সুবিধা থাকবে, অসুবিধাও অবশ্যই থাকবে। এমন না যে একটা প্রোডাক্টের শুধু সুবিধা থাকবে অসুবিধা থাকবে না, অবশ্যই থাকবে। হয়তোবা কি অন্য একটা প্রোডাক্ট থেকে এটা একটু সুবিধা বেশি থাকতে পারে, এটা একটু অসুবিধা কম থাকতে পারে, এটাই হয়তোবা পার্থক্য থাকবে। বাট যেই প্রোডাক্ট হয় না কেন, প্রত্যেকটা জিনিসের প্রোডাক্টের সুবিধা অসুবিধা থাকবে।
এই যে অসুবিধাগুলো কি কি, এতে ফাইল সমূহ বিভিন্ন ফরম্যাটে থাকে, ঠিক আছে, এগুলো বিভিন্ন ফরম্যাটে থাকে, ফলে সিস্টেমের ডাটা ম্যানিপুলেট করার জন্য প্রোগ্রাম রচনা করা খুব কঠিন হয়ে যায়। যখন একটা ফাইলে বিভিন্ন ফরম্যাটে ডাটা থাকে তখন কিন্তু প্রোগ্রাম রচনা করতে কঠিন হয়ে যায় ডাটা ম্যানিপুলেট করার জন্য, ঠিক আছে, প্রোগ্রামারের বুঝতে, কম্পিউটার প্রোগ্রাম যেটা সেটা বুঝতে কষ্ট হয়ে যায়, ডাটা ম্যানিপুলেট ডাটা ম্যানিপুলেট করাটা কঠিন হয়ে যায় অনেক। এতে ডাটা ডুপ্লিকেট হওয়ার কারণে স্টোরেজ ডিভাইসে জায়গা বেশি লাগে। এবার কি হয়, যখন প্রোগ্রাম রচনা করতে কঠিন হয় তখন ডাটাটা ডুপ্লিকেট বেশি হয়, এবং যেটা স্টোরেজের ডিভাইসে অর্থাৎ ডিভাইসের স্টোরেজ যেটা থাকে সেটাতে জায়গা বেশি লেগে যায়, এটা কিন্তু একটা অসুবিধা। কনভেনশনাল ফাইল প্রসেসিং সিস্টেমে ডাটা প্রবেশ খুবই কঠিন। আচ্ছা, এই যে কনভেনশনাল ফাইল প্রসেসিং সিস্টেম, এটাতে আবার ডাটা ইজিলি প্রবেশ করতে পারে না, এটাতে প্রবেশ করা কঠিন। এতে অনেকগুলো অসুবিধা আছে, এগুলো আপনারা পড়ে নিবেন, পড়বেন, আপনাদেরকে মাস্ট পড়তে হবে। এই যে এবার আসি রচনামূলকে, বলেছিলাম না যে রচনামূলক, আমি এই চ্যাপ্টারটা থেকে আমি প্রথম অধ্যায় থেকে শুধুমাত্র একটা রচনামূলক দিয়েছি, ঠিক আছে, শুধুমাত্র একটা রচনামূলক দিয়েছি, এবং সেটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্দেশ্যগুলি বর্ণনা করো। আচ্ছা, অর্থাৎ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আসলে উদ্দেশ্যটা কি, এইগুলো কিন্তু একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্দেশ্য থাকে না, কিভাবে আপনাকে কাজে সহযোগিতা করছে, সেই উদ্দেশ্যগুলো এখানে লিখতে হবে। ডাটার ইন্টিগ্রিটির যে সমস্যাটা বা ডাটার রিটার্নডেন্সি বা ডাটাবেজে ডুপ্লিকেট হওয়ার যে সম্ভাবনাটা, এই সবগুলো কিন্তু সহজ করে দেয়। এইগুলো এখানে রচনামূলক ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্দেশ্য রয়েছে। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কিভাবে আমাদেরকে সুবিধা দিচ্ছে সেই উদ্দেশ্যগুলোই এখানে লিখতে হবে। অর্থাৎ কত ইজি ভাবে আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটাকে ব্যবহার করতে পারছি, এবং হচ্ছে এটাতে সহজে ইজিলি ডাটা স্টোর করতে পারছি এবং অ্যাক্সেস করতে পারছি, এগুলো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্দেশ্য। কেউ যদি চায় যে রচনামূলক বই থেকে ফলো করবে তাহলে তার জন্য খুবই ভালো হয়। আর আমি আবারও বলছি যে এই শীট ছাড়াও বই ফলো করতে হবে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। যেহেতু আপনাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম 60 মার্কের পরীক্ষা এবং ডিজিটাল ইলেকট্রনিক্স 60 মার্কের পরীক্ষা, আমার মনে হয় আপনারা যতটুকু ভাবছেন এতটাও ইজি না, ঠিক আছে। তো আপনারা একটু বই ফলো করবেন। আর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং ডিজিটাল ইলেকট্রনিক্স এই দুইটা সাবজেক্টের কিন্তু সাজেশন প্রত্যেকটা, দুইটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের সাজেশন আমি গ্রুপে আপনাদেরকে দিয়ে দিয়েছি। আপনারা সেগুলো একটু ফলো করবেন। যদি কারো খুঁজে পেতে কষ্ট হয়, মনে হয়, তাহলে আমাকে নক দিলে আমি আবার সেই জিনিসগুলো আমার নিজের কাছে স্টোর করে রাখছি, ওখান থেকে আমি গ্রুপে আবার শেয়ার করব শিটগুলো। এগুলো একটু খেয়াল রাখবেন কাইন্ডলি। আর যে রিলেটেড সাবজেক্টের সমস্যা হচ্ছে সেগুলো আপনারা গ্রুপে ক্লিয়ার করবেন। তবে দুইটা সাবজেক্টের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং ডিজিটাল ইলেকট্রনিক্স এই দুইটা সাবজেক্টের গ্রুপে একটু উপরে যে আপনারা স্ক্রল করে দেখতে পারবেন সবগুলো অধ্যায়ের কিন্তু শীট আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, পরবর্তীতে আবার আপনাদের সাথে রিভিশন ক্লাসে আমি ক্লাস নিব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।